উজ্জ্বল বাবু তো 25-26 বছর, তো কিন্তু ও প্রচন্ড ডেডিকেশন। এই এরিয়াটা আমার তো প্রায়শই আসতে হবে, একটু মানে মানে ইয়েটা একটু কম ঠম করে লাগে। ঠিক আছে, ওর হোটেল মালিকেরও খুব খুশি যে একটা পার্মানেন্ট কাস্টমার, মাসে যদি উনি 1-2বারও ভিজিট করে তো পার্মানেন্ট কাস্টমারই হয়ে গেছে। তো ওখানে ওই দিন শুয়েছে, শোয়ার পর উনি হঠাৎ রাত্র মিডনাইট, ধরো 1টা-1:30 হবে, হ্যাঁ 12টার পরেই হবে এটা। পরের দিন ধরো অফিসে গেছে, অফিস থেকে আসার সময় ধরো কোনো হয়তো রেসিডেন্সিয়াল এরিয়া দিয়েও পাস করছে, যখনই কোনো মানে মঙ্গল ধ্বনি বা তোমার ঘন্টার শব্দ শুনতে পায়, ধরো মন্দিরে ঘন্টা বাজছে বা কাশি ঘন্টার আওয়াজ, ওইরকম কিন্তু নয়। না না, শেষ হয়নি, পিকচার আপনি বাকি হ্যাঁ, দাঁড়াও কি করে তোমরা বুঝবে যে আরো কি ভয়ঙ্কর জিনিস হয়েছিল। ও বাড়ি ফিরে আসে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজ দুটি ঘটনা শোনানোর চেষ্টা করব। একটা খুবই ছোট ঘটনা, বাট ছোট বড় ওটা ম্যাটার করে না। যদি ঘটনা শুধু আমাদের জন্য হয়, ডেফিনেটলি এখানে কিন্তু প্রচার করা হয়। তো তোমরা পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও কালেক্ট করা ঘটনা প্লিজ পাঠাবেন না। অ্যান্ড চলুন আর দেরি করব না, শুরু করে দিই। ঠিক আছে, আমি বলেছি যে যেহেতু টিয়ার শরীর খারাপের জন্য আমি এআইজিতে যাই এবং সেখানে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, অসমিয়া মানুষের সঙ্গে দেখা হয়, বাঙালি মানুষের সঙ্গে দেখা হয়, আমাদের আসামের মানুষই ছিলেন যার সঙ্গে ভদ্রমহিলার সঙ্গে কথা হয়েছে। তো আমার টিয়ার মানে ওর কিছু টেস্ট ছিল, তো আমাকে তো আর যেতে দেয়নি, তথাপিও যেহেতু মাইনর ছিল কি মানে আমাকে আরেকটু বেশি অবধি যেতে দিয়েছে। তারপরে যখন ওর মানে পুরো প্রসিডিউর শুরু হলো, তখন আমি একটু বাইরে এসে দাঁড়িয়েছি আর কি, বলেছে আপনি বাইরে যান, আমি আপনাকে ডেকে দেব। তো ওই সময় ওই মানে দাঁড়িয়ে আছি, তারপরে ওই একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ইনস্টল করে দিলে না যে তোমার পেশেন্ট এখন হয়ে গেছে, উইদিন 5 মিনিটস চলে আসবে, তুমি ওকে ইয়ে করো। তো কি হয়েছে, ইয়েতে মানে আমাদের ইনফরমেশন এসছে যে ওর হয়ে গেছে, 5 মিনিটে বেরোবে। তো রাজের মোবাইলেও চলে এসছে, তো রাজ এসছে। তো রাজ দেখছে আমি একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি, তো আমাকে বলছে তুমি কথা বলো, আমি টিয়াকে নিয়ে নেবো, মানে ও যাবে ভিতরে আর কি। তো দুজনকে অ্যালাউ করবে না, যে কোনো একজনকে, যেহেতু আমি দিয়ে এসছি, আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এখন রাজ বলছে আমি নিয়ে আসবো, তুমি এখানে কথা বলো। ঠিক আছে, তো তখন আমাকে মানে আর ওই ভদ্রমহিলার ছেলে মানে ওই ইয়েতে করতে যাবে, মানে ওই গ্যাস্ট্রিক হলে যে এন্ডোস্কপি, রাইট, এন্ডোস্কপি করতে যাবে, হ্যাঁ। তো ঠিক আছে উনি যাবেন, তো আমাকে বলছে যে তোমার মেয়ে তো খুব ছোট, মানে যা হয় আর কি, বলছে এত কষ্ট ইয়ে করবে। আমি বললাম না, ও অনেক কিছু মানে আগেই ও জেনে নিয়েছে, যাতে পট করে গিয়ে ভয় না পায়। তো ওনার ছেলে জাস্ট গেছে আর কি, হ্যাঁ। তো আমি বলছি যে আপনার ছেলের কি প্রচন্ড গ্যাস্ট্রিক প্রবলেম, মানে এত ক্রনিক গ্যাস্ট্রিক প্রবলেম, কি প্রবলেম হয় ওনার, মানে জিজ্ঞেস করছি আমার টিয়ার এই প্রবলেম হয়েছে, ওনার কি হয়েছে। তখন বলছে ওর না ছোটবেলার থেকে প্রবলেম, জানো, গ্যাসের প্রবলেম, আর আস্তে আস্তে এত বেড়ে গেছে। আমাদের এখানে একজন পরিচিত আর কি এসে দেখিয়ে গেছে, এই হসপিটাল থেকে গিয়ে বলেছে যে খুব ভালো, তাই এসছি। হ্যাঁ, আমরা বা খুব ভালো কথা, ওনার কি হয়েছিল? তো বলছে আরে বলো না, ওর বাচ্চা ছেলে, বেশি বয়স না, আমার ছেলের থেকে ছোট, মানে ভদ্র মহিলার ছেলে ধরো 32 ইয়ার্স হবে, হ্যাঁ। উনি আবার বিবাহিত, মানে যে ছেলে ট্রিটমেন্ট করতে এসেছে ওনার সদ্য বাচ্চা হয়েছে বলে ওনার ওয়াইফ আসতে পারেনি, তো ওনার মা নিয়ে এসেছিল ওনাকে চিকিৎসা করাতে, হ্যাঁ। আর যার থেকে খবর পেয়েছে, ওর নাম আমি একটা নিয়ে নিচ্ছি, ছদ্মনাম ইউজ করছি, উজ্জ্বল। তো উজ্জ্বল এসে আগে ট্রিটমেন্ট করিয়ে গেছে, উজ্জ্বলের মা গিয়ে ওনার সঙ্গে কথা বলেছে বলে উনি ওনার ছেলেকে নিয়ে এসছে। তাহলে আবার উজ্জ্বল বাবুর কি হয়েছে, মানে ওনার কি সিমটমস ছিল, মানে হয় না অনেক সময় দেখবে জানতে ইচ্ছে করে যে কি কি সিমটমস হলে বেশি গুরুতর হতে পারে, হ্যাঁ। তো বলছে আর বলো না, ওর হাওয়া লেগেছিল, হাওয়া লাগার পর ও ছেলেটা এর আগে তো নারায়ণ রুদ্রালয়ে গিয়ে হার্টের দেবী শেট্টিকে দেখিয়ে এসছে, তো ওখানে স্টেন বসাতে হয়েছে, হ্যাঁ। এইটুকুনি ছেলে, কত হবে, 27 কি 28 ইয়ার্স, হ্যাঁ। তো ওখানে ইয়ে করেছে, আবার গ্যাস্ট্রিক প্রবলেম, মানে ছেলেটার হাওয়া লাগার পর না শারীরিক প্রবলেম হয়েই চলেছে। ওই এখানে এসে কত কিছু করে গেল, তারপর ডক্টর মেডিসিন দিয়েছে, বলেছে 6 মাস পরে আবার ভিজিট করতে এআইজিতে। তো ওখানে মানে ওর ক্রিটিক্যাল কন্ডিশন এমনই ছিল, যেমন আমি তোমার শর্টসেও দেখবে যে আগে কিন্তু জুনিয়র ডক্টর কনসাল্ট করে, জুনিয়র ডক্টর যদি মানে ভাবে যে না একটু সিরিয়াস কন্ডিশন, দেন অনলি স্যারকে মানে নাগেশ্বর স্যারকে রিফার করে, তো ওকে জুনিয়র ডক্টরই রিফার করেছিল নাগেশ্বর স্যারকে। ঠিক আছে,
তো আমি বললাম হাওয়া লাগা মানে কি, ভূত প্রেতের কথা বলছেন? বলছে হ্যাঁ গো, অনেকে তো মানে না আজকাল। আমি বললাম না না আন্টি, সঙ্গে সঙ্গে আমি মোবাইল করে বলছি আমি নিজে আর কি একটা চ্যানেল চালাই যেখানে রিয়েল হরর ইনসিডেন্ট আমি শোনাই, তো আপনি একটু যদি বলেন। তো উনি না বলছে যে আমি তোমাকে জাস্ট সারমর্মটা বলে দিচ্ছি, তুমি সুন্দর করে প্রেজেন্ট করো। আমি আন্টি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করে নিয়েছেন চ্যানেলটাকে। খালি একটাই কথা বলেছে, ছেলেটা কিন্তু বিয়ে হয়নি, তুমি কিন্তু ডিসক্লোজ করো না, হ্যাঁ কোন জায়গার, আসামের কোন জায়গার, আসাম বলে কোনো প্রবলেম নেই, নাম ডিসক্লোজ করো না। তো পারলে আমার নামও ডিসক্লোজ করো না, কারণ আমার আর আমার ছেলের পরিচিতি, হ্যাঁ আমাদের ইয়ে করলে অন্যদেরকে চিনতে কারো অসুবিধা হবে না, হ্যাঁ। আমরা ঠিক আছে চিনতে নেই, আমি সব ছদ্মনাম ইউজ করে বলি যারা আর কি নাম প্রকাশে অনিচ্ছুক। তখন আন্টি জাস্ট ওই 5-6 মিনিট যতটুকু ডিসক্রিপশন দিয়েছে বলেছে আর কি, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো এই যে উজ্জ্বল বাবু, তো 25-26 বছর, তো কিন্তু ও প্রচন্ড ডেডিকেশন দিয়ে কাজ করতো জানো। সেলসে ছিল, এখন সেলসে মেডিসিনের না কোন কোন কোম্পানি আমি এটা বলছি না, ডিসক্লোজ করছি না। তো সেলসে ছিল, আর তোমরা জানো যে সেলসে জবে কিন্তু প্রচুর ট্যুর করতে হয়, হ্যাঁ ট্যুরস এন্ড ট্রাভেলস বেশি থাকে। ঠিক আছে ফাইন। তো এরকম কি হয়েছে, ওর ডিজিগনেশনটা বেড়েছে, উচ্চ পদ মানে একটা প্রমোশন হয়েছে, হওয়ার পরে হয় না এরিয়া ইনক্লুড হয়। তো আসামের একটা এমন একটা এরিয়া, তোমরা বলতে পারো যে অত হাইফাই এরিয়া না, মফস্বলও বলা ভুল হবে, ওটার থেকে এক ক্যাটাগরি নিচে। ওইরকম এরিয়াতে মানে নতুন, ওই এরিয়া নতুন ইনক্লুড হয়েছে, মানে ওদের প্রোডাক্টটাও নতুন ওখানে লঞ্চ হবে বা যাবে। তো যেহেতু ও এখন ওই পজিশনে আছে, তো উজ্জ্বল বাবু যাবেন। তো ঠিক আছে গেছেন, যাওয়ার পর একটা নতুন হোটেল খুলেছে, যেহেতু বুঝতেই পারছো অত বড় সড়ো না, ওরকম হোটেল ফোটেলও নেই। আগে একটু লজ বা ওই ধর্মশালা টাইপের, ওই মন্দির মঠ মন্দিরের যে ইয়েগুলি থাকে, নামঘরে ব্যবস্থা থাকে ওইখানে থাকতো। এখন রিসেন্টলি যেহেতু অনেক রকমের মেডিসিন কোম্পানি বলো বা নানা রকম গোদরেজ, নানা রকম কোম্পানি যাচ্ছে, হুম, তো ওটার জন্য এখন এক দুটো হোটেল খুলেছে। তো একটা সদ্য একদম নতুন, মানে যেটা আমাকে আন্টি বললেন যে 1 সপ্তাহ আগে হয়তো হোটেলটা ইনোগ্রেশন হয়েছে। তো উজ্জ্বল বাবু গেছেন, যাওয়ার পর কথাবার্তা বলেছেন। তো উজ্জ্বল বাবু বলেছেন দেখুন এই এরিয়াটা আমার তো প্রায়শই আসতে হবে, একটু মানে র্যান্ট মানে ইয়েটা একটু কম ঠম করে লাগাবেন, হ্যাঁ। তো তোমরা অনেকেই জানো যারা টিএ এন্ড ডিএ পায়, সবাই একটু ভাবা পয়সা বাঁচাতে কে না চায়, সবাই বাঁচাতে চায়। তো বলছে আপনি যদি এরকম করে কমে আমাকে রেটে দেন, তো আমি নেক্সট টাইম আপনার কাছেই আসবো। এন্ড যেহেতু নতুন হোটেল খুলেছে, ও ভাই কাস্টমার তো চাইবেই, তাই না। আস্তে আস্তে ওটা ডেভেলপ হচ্ছে, রিসেন্টলি কোনো ইন্ডাস্ট্রি খোলার কথা চলছে ওইখানে, হ্যাঁ আমি বলছি না অনেক জায়গায় চলছে ইন্ডাস্ট্রি খোলার কথা, হ্যাঁ আসামে অনেক অনেক কোম্পানি আসছে। তো ওটার জন্য আরেকটু ডেভেলপমেন্টের জন্য আর কি ইয়ে করছে। তো ঠিক আছে, ওর হোটেল মালিকেরও খুব খুশি যে একটা পার্মানেন্ট কাস্টমার, মাসে যদি উনি 1-2বারও ভিজিট করে তো পার্মানেন্ট কাস্টমারই হয়ে গেল। বলে স্যার চিন্তা করবেন না, কিন্তু হ্যাঁ যেহেতু জাস্ট নতুন হয়েছে, 1 সপ্তাহ আগে ইনোগ্রেশন হয়েছে, রেস্টুরেন্টের ফ্যাসিলিটি নেই, আর আস্তে আস্তে ওরা ওটা ইনক্লুড করবে। তো তখন বলছে যে তাহলে খাওয়ারটা কি করবো, আমি তো 2 দিন থাকবো এখানে। তো বলছে চিন্তা করবেন না, এখান থেকে ওই ধরুন ওয়াকিং ডিস্টেন্সে এরকম ধাবার মধ্যে আছে, আর ভালো হয়, পরিষ্কার ওরা করে, রুটি সবজিও পেয়ে যাবেন, ভাত ডাল অসমীয়া খাওয়া পাবেন। তো উজ্জ্বল বাবু বলছে কোনো অসুবিধা নেই, আমরা তো অভ্যস্ত অসমীয়া খাওয়া খেয়ে, ভালোই লাগে, পেটের জন্য ভালোই। ঠিক আছে। তো উনি আহ, ঠিক আছে ওরকম গেল। তো বেশ নতুন, মানে রঙের গন্ধ তখনও যায়নি, একদম নতুন। তো কাপবোর্ড একটা থাকে জানো, রুমটা বেশ আছে মোটামুটি, তুমি বেশি বড়ও না ছোটও না, একটা মিরর আছে দেওয়ালে, মিরর টাইপের আছে, একটা ওয়ার্ড্রপ আছে, ঠিক আছে ফাইন। তো উনি সেদিন মানে যেহেতু মর্নিং এ চলে গেছিলেন, 11টা-12টার দিকে ফিল্ডে বেরোলেন, হুম। সময়টা ছিল ঠান্ডার সময়, দুর্গাপূজা দিওয়ালির পরে পরে। তো ব্লেজার ফ্লেজার পরেই উনি গেছেন, হ্যাঁ। যাওয়ার পর উনি দেখছেন আর কি সবকিছু, মানে মার্কেট ভিজিট করছেন, বেশ ভালোই, মানে বলছে যে এখানে যদি আমি আগের থেকেই গড়ে নিই মনোপলি বিজনেস, মানে একটা মনোপলি বিজনেস করতেই পারবো যদি এরকম করে গ্র্যাব করতে পারি ক্লায়েন্টদের। তো উনি বেশ বসদের সঙ্গে কথা বলছে যে হ্যাঁ বস, এখানে পুরোপুরি চান্সেস আছে কিন্তু। তো খুব ভালো। তো উনি সব কাজ টাজ করে বিকেলে এসছে, বিকেলে এসে ব্লেজারটা খুলেছে, ব্লেজারটা খুলে হ্যাঙ্গারে, ওখানে হ্যাঙ্গারও ছিল, হ্যাঙ্গারে জাস্ট কাপবোর্ডে রেখেছে, নতুন কিন্তু সবকিছু নতুন। বন্ধ করেছে, বন্ধ করার পর উনি অনেক সোয়েটার পরেছেন, সোয়েটার পরে বলছে একবার খেয়ে দিয়ে চলে আসবেন। তো নিচে নেমেছে, নিচে নামার পর ইয়েকে বলছে যে আমি খেয়ে আসছি। তো হোটেলওয়ালা এতই ভালো ছিল, বলছে যে আমি তাহলে একটা ছেলে পাঠিয়ে দিই, আজকে চিনিয়ে দিয়ে আসুক, নাহলে আপনার অসুবিধা হবে। তো বলছে না না, আপনি তো বলেছেন সিধা চলে যাবো না। তো তথাপি একটা ছেলেকে পাঠিয়েছে, ছেলে দেখিয়ে দিয়ে এসছে। তো ওখানে খাওয়া দাওয়া করে উজ্জ্বল বাবু এসছেন, এসে 1 বোতল জল টলও নিয়ে এসছে। তো ওখানে ওই দিন শুয়েছে, শোয়ার পর
উনি হঠাৎ রাত্র মিডনাইট, ধরো 1টা 1:30 হবে, হ্যাঁ 12টার পরে হবে, এটা উনি শিওর। 1টা 1:30 হবে। দেখছি ওই কাপবোর্ড, যে উনি তো বন্ধ করে দিয়েছেন, ব্লেজারটা যে আছে কাপবোর্ডটা যে হাফ পোর্শন, পুরাটা না কিন্তু হাফ পোর্শন, একবার টং করে খুলছে, একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। উনি যেহেতু পুরো টায়ার্ড ছিলেন, সকালবেলা উঠে গেছেন, তারপর ফিল্ড ভিজিট করেছেন, ঘুমননি উনি, না মানে হয় না একটা ঘুমে আচ্ছাদনে উনি ভাবছেন মেবি হয়তো হাওয়ায় জিনিসটা এরকম এরকম করছে। তো উনি ঘুমিয়ে গেছেন। সকালবেলা উঠে না ভাবছে, সকালবেলা উঠে দেখেছে কি, কিন্তু হাফ দরজাটা খোলা ছিল, বন্ধ নয় কিন্তু। তো বলছে যে তার মানে রাত্রেবেলা এটা হয়েছে, কিন্তু হাওয়ায় কি করে হবে, ঠান্ডার দিন, সব দরজা জানলা বন্ধ করে ঘুমিয়েছি, ফ্যান বন্ধ, এসি বন্ধ, হাওয়া কি কোত্থেকে হবে। তারপর হয়েছে হয়তো, অনেক সময় আজকাল হয় না তোমার ওয়ার্ড্রপ গুলি আপনা আপনি বন্ধ হয়ে যায়, হাইড্রোলিক যে টাইপের থাকে, ওটা হয়তো কোনো গন্ডগোল হয়েছে, ওটার জন্য হয়তো এরকম হচ্ছে, মানে জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছে নিজেকে। আচ্ছা, ওই দিন উনি আবার ফিল্ডে বেরিয়ে গেছেন, ওই দিন লাস্ট, কিন্তু তারপর দিন উনি ফিরে আসবেন ওনার টাউনে। তো উনি কি করলেন, উনি বেরিয়েছেন, বেরোনোর পর ইয়ে সব কাজ টাজ করেছেন। ওনার সেদিন প্রায় 3:30 4টার সময় কাজ শেষ হয়ে গেছে। তো উনি লাঞ্চ করে একবার এসছেন, এসে না মানে ইয়েকে বলছে কালকে কিন্তু মর্নিং এ বেরিয়ে যাবো, আজকে রাতটাই আছি, তুমি বিল ঠিল বানিয়ে রেখো, কালকে সকালে আমি পেমেন্ট করে বেরিয়ে যাব, ঠিক আছে। তো উনি আবার ব্লেজারটা খুলে রেখেছেন, রাখার পর উনি বেশ ভাত ঘুম একটা দিয়েছেন, ঘুম থেকে উঠে দেখে ওনার ব্লেজারটা যে পুরো নিচে পড়া, হ্যাঙ্গার সমেত নিচে পড়া। তো উনি ভাবছেন যে মেবি হতে পারে যে আমি হয়তো মানে, উনি কিন্তু আন্টি আমাকে বহুত স্পিডে বলেছেন, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য সুন্দর করে আমার মতো করে বলছি আমি, হ্যাঁ। তো মেবি হয়তো মানে আমি রাখতেই হয়তো গন্ডগোল করেছি, তাই ওরকম ভাবে পড়ে গেছে, ঠিক আছে ফাইন। আবার ব্লেজারটা রেখে উনি সোয়েটার वगैरह পরে নিচে গেছেন, লাঞ্চ ফাঞ্চ করেছে, তারপরে উনি ইয়েকে বলছে কাকে দিয়ে কাজ করিয়েছো, হাইড্রোলিক কি আলমিরা, বলছে না আমাদের তো নর্মাল আলমিরা, ওগুলি করিনি তো। আর এখন তো জাস্ট মানে আমি হোটেল নতুন খুলেছি, দুদিন মানে 2-3টা হোটেলই আছে, এখনো তো ওরকম ভাবে আমাদের কাস্টমার আসছে না, কবে সবকিছু কমপ্লিট হবে, কবে এটা আস্তে আস্তে সবকিছুরও তো সময় আছে, এত যদি খরচা করি তাহলে আমার কুলুবে কি করে বাবু, নর্মাল আলমিরা, হাইড্রোলিক নয়। তো বলছে কালকে তো এরকম করে খুলেছে, আজকেও দেখি এরকম করে পড়ে গেছে, আমার ব্লেজার ট্লেজার নিচে পড়া। তো বলছে যে না ওরকম তো কিছু হওয়ার নয়, হাইড্রোলিকও নয়, মেবি হয়তো দেখুন ওরকম ভাবে ভালো করে রাখা হয়নি। তো বলছে হতে পারে, উনিও আর এই কথাটা মানে আর আগে বাড়াননি। তো উনি আবার এসে ওই দিন শুয়েছে, ঘুমিয়েছে। ঘুমানোর পর ওনার ঠিক রাত্রেবেলা এক্সাক্ট মানে 12টার পরে কেন বলছি, কারণ 12টায় উনি একটা অ্যালার্ম সেট করে রেখেছেন, রাত 12টায় মিডনাইট, হ্যাঁ রাত 12টায় একটা অ্যালার্ম সেট করে রেখেছেন, যে 12টা বাজার পরে মোট কথা আমি মোবাইলটা আমি রাখবো, আমার ঘুমোতেই হবে, হ্যাঁ। তো ওটা আর কি ওনার জন্য, ওনার নিজের জন্য একটা ইন্ডিকেশন যে এটা বাজবে, আমার মোবাইল আমি অফ মানে সাইডে রেখে আমার ঘুমোতেই হবে, তাই আমি বললাম পুরো কনফার্ম 12টা নয়, 12টার পরে। তো আবার যখন অ্যালার্মটা বেজেছে উনি রেখেছেন, রেখে আর কি ঘুমোবেন। তো ঘুম লেগে গেছে, হঠাৎ ওনার মনে হচ্ছে কি বুকের মধ্যে মানে আমাদের হৃদয় যেখানে থাকে ওখানে কেউ চাপ মানে এরকম করে খাবলে ধরেছে, শুধু বুকে নয়, সমস্ত বুকে নয়, যেখানে আমাদের হার্টটা থাকে, হ্যাঁ খাবলে ধরেছে, অ্যান্ড ওটাকে চাপ দিচ্ছে, আর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ধরফর করে উঠেছে, উঠে মানে উনি বুঝতে পারছেন পেইনটা কিন্তু তখনও পাচ্ছে, মানে বুঝতে পারছেন, তখন ভাবছে কি হার্ট অ্যাটাক वगैरह হয়ে গেল নাকি, মানে কি করবেন বুঝতে পারছে না, হ্যাঁ। তারপর তো সবকিছু মানে খুলে ঠুলে নেট খুলে ঠুলে দেখছে, তখন অনেকে বলছে যে না গ্যাসের থেকে ওরকম প্রবলেম হতে পারে। মানে কিন্তু উনি উনি ভাবছেন যে হার্ট অ্যাটাকেরও সিমটমস থাকে, যেমন হাতে ব্যথা ঠেতা হয় বা অনেক সময় আকস্মাতও হতে পারে। তো উনি জল খেয়েছেন, জল খাওয়ার 10 মিনিট পর দেখে অনেকটা ঠিক, কিন্তু মানে হয় না জোরে করে তোমাকে ধরলে, হ্যাঁ ব্যথাটা কিন্তু অনেকক্ষণ থাকে, ওই জিনিসটাই উনি ফিল করতে পারছেন। তো পরের দিন সকালে কি হয়, তোমার উনি পেমেন্ট করে উনি মানে চলে যান, এখানে শেষ। এই ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল। তো তোমরা বলতে পারো যে এটা আবার কি অভিজ্ঞতা। মানে হয়তো সত্যি কথা বলতে গেলে জানো তো, সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা এরকমই হয়, সবসময় যে ভৌতিক ভয়ঙ্কর কিছু জিনিস তুমি দেখতে পারবে ওইরকম কিন্তু নয়। না না, শেষ হয়নি, পিকচার আপি বাকি হ্যাঁ, দাঁড়াও কি করে তোমরা বুঝবে যে আরো কি ভয়ঙ্কর জিনিস হয়েছিল। ও বাড়ি ফিরে আসে, কোনো প্রবলেম হয়নি, বাড়ি ফিরে এসছে, মানে এগুলি যে ভৌতিক ইনসিডেন্ট ছিল সেটাও ওর মাথায় আসেনি। ওরা তো জানতোই না আনটিল আনলেস উনি পরে যাকে দেখিয়েছিলেন উনি বলেন। এসছে, আসার পর আমাদের ওখানে সন্ধ্যা আরতি মানে কাশি ঘন্টা জোকার দেওয়ার নিয়ম আছে,
যখনই এই কাশি ঘন্টা বা বিকেল, ওই দিন আর কি আর অফিস যাননি ও, মানে অফিস যায়নি উজ্জ্বল, ঘরেই ছিল। ধরো সবাই আশেপাশের মানুষ জোগাড় টোগাড় দিচ্ছে, সন্ধ্যা হয়েছে, হঠাৎ ওর মানে মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে। মানে হঠাৎ মাথায় এত, মানে হুট করে শুরু হয়েছে, মানে মনে হয় কি মাথার চুল এরকম করে ছিঁড়ে ফেলবে। ওর মা আদা ফাদা দিয়ে চা বানিয়ে দিয়েছে, তারপর হলো তোমার ওই মেডিসিন নিয়েছে। 1 ঘন্টা পর পুরোপুরি ও কিওর হয়েছে। এটাও বুঝতে পারিনি কেন হয়েছে, তো হতেই পারে। কিন্তু ও এই জিনিসটা দেখেছে, পরের দিন তো ধরো অফিসে গেছে, অফিস থেকে আসার সময় ধরো কোনো হয়তো রেসিডেন্সিয়াল এরিয়া দিয়েও পাস করছে, যখনই কোনো মানে মঙ্গল ধ্বনি বা তোমার ঘন্টার শব্দ শুনতে পায়, ধরো মন্দিরে ঘন্টা বাজছে বা কাশি ঘন্টার আওয়াজ বা নাগারা গীত, নাম ঘরে যেমন নাগারা গীত হয়, ওর মাথাটা প্রচন্ড পেন শুরু হয়। ঠিক আছে, প্রচন্ড মানে মাথা ছিঁড়ে পড়ে। অনেকে বলে যে মাইগ্রেন পেইন খুব কষ্টকর হয়, সামথিং লাইক দ্যাট। ওইরকম টাইপের, মানে চোখ দিয়ে ছলছল করে জল বেরোচ্ছে। ঠিক আছে, এসে ওর মাকে বলছে, মা মনে হচ্ছে কি আমাকে মাইগ্রেন হয়েছে, এরকম মাথা খালি ব্যথা করে, তাও বিকেল বেলা, আবার 1 ঘন্টা পর ঠিক হয়ে যায়। মা বলছে তাহলে ভালো করে ডক্টর দেখা। ওই দিন রাত্রেই যেন তোর নাক থেকে গল গল করে আপনি আপ রক্ত, মানে গল গল করে টপ 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 করে নাক দিয়ে রক্ত বেরোনো শুরু করেছে। তো ওর মা সঙ্গে সঙ্গে ডাক্তারকে এনেছে, কারণ অনেক সময় বলে প্রেশার ফ্লাকচুয়েট করলে, প্রেশার বেড়ে গেলেও নাকি নাক দিয়ে মানে রক্তটা পাস হয়। হ্যাঁ, তো ডক্টরকে দেখেছে, তো প্রেশার নর্মাল। তো বলছে অনেক সময় শীতের সময় তো ড্রাইনেসের জন্য হতে পারে, কোনো ব্যাপার না, তুমি সবসময় নিজেকে হাইড্রেট রাখবে, জল প্রচুর পরিমাণে খাবে, ক্রিম বাগেরা তেল ফেল লাগাবে, হ্যাঁ, রুক্ষ যাতে না থাকে, আর জল প্রচন্ড পরিমাণে খেতে বলেছে। তো ওর মা বলছে ও তো প্রচুর পরিমাণে জল খায়, আমরা যদি 4-5 লিটার খাই, এ 7-8 লিটার দিনে জল খায়। তো যাই হোক, কি আর করা যাবে। আস্তে আস্তে ওনার মধ্যে প্রচন্ড মানে চেঞ্জ আসা দেখা দিল। উনি একটুতেই খুব রেগে যেতেন। হ্যাঁ, একদিন ওর মা দেখছে যে উনি যেমন এরকম এরকম করে এরকম এরকম করে মাথা নাড়ছে, হ্যাঁ, এরকম এরকম করে মাথা নাড়ছে, আর নিজের হাত নিজে কামড়ে ধরছে। তোর মা বলছে, "ওই তুই পাগল হয়েছিস, নিজের হাতে নিজে কেন কামড়াচ্ছিস?" তখন ওর হঠাৎ ওর মাকে বলে, তুই আমাকে শেখাবি? মানে এটা ওদের ল্যাঙ্গুয়েজে বলেছে, আম, অসমীয়া ল্যাঙ্গুয়েজে বলছে যে তুই কি আমাকে শেখাবি যে আমি কি করব না করব, হ্যাঁ তুই শিখা, মানে ওকে যেমন টোন কাটছে ওর মাকে। ওর মা প্রচন্ড ভয় পেয়ে গেছে, মানে আশেপাশে যারা আছে, ও দিদি গো বৌদি গো শিগগিরি দেখা যান, উজ্জ্বলের কি হয়েছে, উজ্জ্বলের কি হয়েছে। হ্যাঁ, তো যখন দেখে সবাই চলে এসছে, ও চুপচাপ চুপচাপ হয়ে গেছে, কামড় ঠামড় দিচ্ছে না, বলছে দেখেন আমি এরকম করে দেখছি ও নিজের হাতে নিজে কামড় দিচ্ছে। তখন পাশের বাড়ির এক মানে জেঠিমা বললেন যে শুনো, কালকে তোমাদের বাড়িতে, হ্যাঁ আমি কুমু কুমুই ভাবছি, যে আমি যখন বাথরুম করতে উঠছি আমার একটু সাফোকেশন লাগা শুরু হয়েছিল, তো আমি ভাবলাম যে একটু বারিন্দায় পায়চারি করি। তো বারিন্দায় পায়চারি করতে করতে দেখি তোমাদের বাড়িতে না একটা ছায়ার মতো, প্রথমে ভাবছিলাম হয়তো তোমরা কেউ হইবা, হয়তো উঠেছো আর কি, আমি বাংলা ভাষাই বলছি আর কি, তোমরা উঠেছো। তো কিন্তু ভালো করে দেখার পর দেখি ছায়া ছিল। হ্যাঁ, এখন আমি জানি না সেটা ছেলে না মেয়ে ছিল, ছায়া দেখেছি, এবং আমি এটা বহুত ভয় পেয়ে গেছি, আমি চলে গেছি। তারপর আজকে সকালে তোমার দাদাকে বললাম, মানে ওনার হাজবেন্ডকে বলেছে, দাদা বলে ডাকে তো, দাদাকে বলছি, তো দাদা বলছে যে ঠিক আছে তুমি নিজেকে ঝাড়ায় আইনো একটু। তো আমি কিন্তু ভয় পাইছি, তোমাদের বাড়িতে বোধহয় কিছু একটা ঢুকছে নতুন করে, কারণ তোমাদের বাড়িতে তো কোনোদিনও এরকম ছিল না, আমরা মানে বিয়ার পর থেকে এখানে একসঙ্গে আসি। তো বলছি কি করি, তখন বলছে কি করি কি, তুমি যাও বেজের কাছে যাও, বেজে গিয়ে একবার ঝাড়াই নিয়ে আসো, আমিও তো ভাবতেছি যাবো, তো বলছে চলো না আমার সঙ্গে দিদি, একসঙ্গে তোমারে আর উজ্জ্বলের ঝালাই নিয়ে আসো। এই কথা শোনার পর উজ্জ্বল চিৎকার চেঁচামেচি অসমীয়াতে গালাজ করছে, যে বলছে মুখ লই যাবি, মুখ লই যাবি বলে এরকম করবেন। মানে আন্টি বলছে যে অকাত্থ কুকাত্ত রুমকি, এগুলি ভাষা মুখেও আনা যায় না, এরকম ভাষায় ও গালিগালাজ করতেছে। কিন্তু ওরে তো দেখছি ছোটোর থেকে এইসব গালিগালাজ কোনোদিনও মুখে আনে না। বন্ধুরা বন্ধুরা ইয়ার্কি মাইরা ননসেন্স স্টুপিড ওগুলি আলাদা কথা, কিন্তু এরকম বাজে গালি জীবনেও শুনি নাই ওর মুখে। তো ঠিক আছে, ওকে জোর জবস্তি করেই বেজের কাছে নিয়ে গেছে, এবং বেজ মানে কি করলো বলতো, ওকে বসিয়েছে, এবং ওর হাতে না একটা শিকড় দিয়ে চেপে ধরেছে, হ্যাঁ গাছের শিকড় দিয়ে চেপে ধরেছে। তারপরে ও জিজ্ঞেস করছে, বলছে তুই কেন ধরেছিস, তুই কেন এসছিস? তো বলছে আমি তো ওইখানেই থাকতাম, হ্যাঁ আমি ওইখানেই থাকতাম, আমার বাড়ি নষ্ট করেছে, অসমীয়াতেই বলেছে সব, বাড়ি নষ্ট করেছে। তারপর ও এসছে, ওকে দেখে আমার খুব ভালো লেগেছে, আর আমি তোকে ভালোবেসে ফেলেছি, আমি ওর মনে জায়গা করে নিয়েছি। বলে মনে জায়গা মানে, বলছে ওর মন যেখানে আছে আমি সেখানেই জায়গা করে নিয়েছি, আমি তো ওখান থেকে ছাড়বো না।
মানে আমি যে বলেছিলাম ওর হার্ট পেইন করছিল, মানে এখানে পজিশনে কি হয় পুরো শরীরে পজেস করতে পারে, আর এখানে আমি যেটা আমি শুনলাম আর কি, আন্টি বলছে পার্শিয়ালি, মানে তোমার শরীরে একটা জায়গায় ওই জিনিসটা বাস করবে, আর ওইটা হলো ও করেছে হলো হার্টের নিচে। আমি বললাম না এইটুকুনি ছেলে, হ্যাঁ এখন নর্মালি অনেক ছোট বয়সে এই যেগুলি হয় স্টেন বসাতে হয়, বাট ওর তো আগে কোনো রকম এরকম প্রবলেম ছিল না। তো বলছে যে একে বের করে দেব, খুব কষ্ট হবে, কারণ এটা অনেক পুরনো আত্মা, মানে পুরনো আত্মা ধরো 70-80 ইয়ার্স হবে হয়তো। অ্যান্ড হয়তো এটা হতে পারে যে ওর বাড়িটা নষ্ট করার পর একটা রাগ ছিল, ক্ষোভ ছিল, হয়তো বিদ্রোহী অনেক কষ্ট, মানে যারা এইসব আত্মায় পরিণত হয় তাদের জীবনে তো নিশ্চয়ই কিছু কষ্টকর ঘটেছিল বলেই ওরা এরকম অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে না। তো বলছে যে ঠিক আছে আমি করে দেবো, বাট একটা কিন্তু প্রবলেম হবে, ওর শারীরিক কিন্তু কিছু না কিছু ক্ষতি হবে, বা এটাও হতে পারে যে নানা রকম অঙ্গ হানি হতে পারে। তো বের তো করে দিয়েছে, বের করে যাওয়ার পর বেজি উজ্জ্বলকে জিজ্ঞেস করেছে আচ্ছা তুমি যেখানে গেছিলে, হ্যাঁ মানে যে আর কি তোমার শরীরে ছিল, ও বলেছে ওর বাসা নষ্ট করেছে করে, মানে ওকে মানে ওখান থেকে বের করে ওখানে নতুন কিছু আর কি হয়েছে, তো ও ওর বাসা কেন ছাড়বে, তাই ও ওখানেই আছে। তো বলছে হ্যাঁ আমি এই হোটেলে গেছিলাম, নতুন মানে জায়গার কথা বলেছে, আপনি তো শুনেছেন এখন অনেক রকমের ফ্যাক্টরি ফ্যাক্টরি আসছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, তো নতুন করেছিল। আর এমনি কিন্তু একদম নতুনই ছিল, ওই রুমটাতে আমিই প্রথম গেছি। বলছি হতে পারে ওই রুমটাতে প্রথম গেছো তুমি, কিন্তু এই বিল্ডিং বানানোর আগে যেখানে থাকতো সে কিন্তু রয়ে গেছিল, আর সেই তোমার উপর হাবি হয়েছে। তো আমি তো সব ঠিকঠাক করে দিয়েছি, কিন্তু তুমি শরীরের যত্ন নেবে, একটু অঙ্গহানি হওয়ার টেন্ডেন্সি আছে। তো তারপর থেকেই ওর শারীরিক প্রবলেম শুরু হয়েছিল, যেমন হার্টের প্রবলেম, তারপর হলো তোমার ওই বললামই গ্যাস্ট্রিক, এত সিভিয়ার গ্যাস্ট্রিক প্রবলেম হয়ে গেছিল, তো ওর মেডিসিন নিয়ে থাকতে হবে আর কি। তো এই ছিল একটা মারাত্মক ঘটনা। আমার না আন্টি বলছিল, আমার পুরো গুজবাম্প এসে গেছিল, বলে আমার বাপরে আন্টি কি যে ঘটনা শোনালে তুমি। তো যাই হোক বলছে যে তুমি খালি নামটা প্রকাশ করো না, বুঝতেই পারছো বিয়ে শাদী হয়নি। ও আরেকটা কথা বলেছে আন্টি, ওর একটা গার্লফ্রেন্ড ছিল, এই কয়দিনে গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া টগড়া করেও ব্রেকআপ হয়ে গেছে। মানে গার্লফ্রেন্ডকে তো তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে মিষ্টি ভাষাই তো কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, গালিগালাজ বাজে বাজে গালিগালাজ দিয়ে কথা বলবে, যে মেয়েকেই বলবে সেই তো রেগে রেগে বলবে লাগে না তোমার মতো বয়ফ্রেন্ড, লাগে না আমার, তোমাকে বিয়েই করতে লাগে না তোমার মতো এরকম মানুষকে। ওরকম করে ও দুটোকে মানে আলাদাও করে দিয়েছে, আর এন্টিটিটা বুঝতেই পারছো ফিমেলই ছিল, ঠিক আছে। তো চলো, কেমন লাগলো আমার কালেক্ট করা ঘটনা, সত্যি মানে মানে আমি না পুরো ভাবছি যে বাপরে বাপ এগুলি কি কি বলছেন আর কি, সত্যি আমার বহুত ইউনিক লেগেছে, আর তাই তাই খুব তাড়াতাড়ি সত্য তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো, যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রচুর প্রচুর শেয়ার চাই, আর তাড়াতাড়ি ঘটনা পাঠাও, বসে আছি আমি। জীবনের 1001 গল্পও দেখতে ভুলো না, আর আমাদের ট্যাগলাইন কথার গল্প ভূতের রেডিও স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না, ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া, আর কিছু না। তো চলুন আরেকটা ঘটনা শুনিয়ে নি। আচ্ছা, এটা পাঠিয়েছে হলো আমাকে পূর্বাশা, ঠিক আছে। পূর্বাশার সঙ্গেই ঘটেছিল, ওরা যখন নতুন একটা বাড়িতে ভাড়া গেছে। অনেকেই জানি উৎসুক থাকো, ইনফ্যাক্ট আমিও শুনলে উৎসুক থাকি, ঘটনাটা কোন জায়গার দিদি, ঘটনাটা পশ্চিমবঙ্গেরই, পশ্চিমবঙ্গের মালদা এরিয়ার, ঠিক আছে। তো পূর্বাশারা মানে ভাড়া বাড়িতে, ছোটবেলা ওদের নিজের বাড়ি নেই, পৈতৃক বাড়ি আছে সে গ্রামে, বাবার কর্মসূত্রে ওরা ওইখানে থাকে, এবং যেহেতু পূর্বাশাও বড় হচ্ছে, তো পূর্বাশার টাইটেলটাও মেনশন করতে মানা করেছে, তাই করছি না, পূর্বাশা নাম দিয়েই বলছি। তো পূর্বাশা বলছে যে এখন আমিও বড় হচ্ছে, আগে আমাদের কেমন ছিল রুম, কি দিয়ে একটা রুম ছিল আর একটা কিচেন রুম ছিল, আর তোমার টয়লেট বাথরুম তোমার কমন ছিল, হ্যাঁ। এখন আমি বড় হচ্ছি, আমারও একটা রুম লাগে, তখন বাবা মা ডিসাইড করলো যাই হোক 2 কামরার ফ্ল্যাট, মানে 2 কামরার ঘর তো ভাড়া নেওয়া যায়, তো দুটো কামরা মানে দুটো ছোট ছোট রুম ছিল, একটা কিচেন রুম ছিল, আর তোমার টয়লেট বাথরুমটা ছোট হলেও অ্যাটাচ ছিল, যেটা আর কি আমাদের খুব ভালো লেগেছে। আর আগে যে ধরো বাসা ভাড়া দিতাম আমরা 3,500, এখানে ধরো আমাদের 6,000 করে পড়ছিল। তো ঠিক আছে চলো, অ্যাটলিস্ট একটা রুম তো আছে, আমার পড়াশোনার মানে হয় না একটা রুমে ওরকম ভাবে পড়াশোনাও করা যায় না, আমার বোর্ডও আসছিল সামনে। তো ঠিক আছে, তো আমি বললামই ওদের বাথরুম অ্যাটাচ ছিল, কিন্তু বাথরুমটা ছোট ছিল বলে কাপড় ঠাপড় কাচতে না ওদের বাইরেই যেতে হতো, হ্যাঁ। তো একবার কি হয়েছে, পূর্বাশার
মানে রাত্রেবেলা ওর পিরিয়ডস হয়ে গেছে। তো ওই পিরিয়ডসে কাপড় ও গা ঘিন ঘিন করছে, তো মাকে বলছে আমি চান করে কাপড় ধুয়ে আসি। তো মা বলছে যে না, এইসব কাপড় টাপড় ধুতে কলপারে যাস না তুই, হ্যাঁ, কারণ কলপারটার মধ্যে না ওই মানে ওই সাইডে লেবু বাগান, ওরকম বাগান ঠাগান ছিল, গাছগাছালি ছিল। তো ওর মাকে বলছে যে মা, আমি অলরেডি চান ঠান করে নেবো, আমার গা ঘিন ঘিন করবে, আগে কাপড় মানে চান করে এসে কাপড়গুলি আমি আগে সার্ফে ভিজাবো, ভিজিয়ে ওই বালতি নিয়ে একবার ডাইরেক্ট চলে যাবো কলপারে। তোর মা কিন্তু বলেছিল কালকে সকালে চান করার পর তুই করতে পারিস, হ্যাঁ। মানে ও মার কথা না শুনে কাপড় চাপড় ধুতে চলে গেছে। ঠিক আছে, অনেকের থাকে, এখন বলতেই পারো যে এরকম কুসংস্কার, ঠিক কুসংস্কার না গো, হাইজেনিকের দিকেও দেখো, যদি স্টেইনটা সঙ্গে সঙ্গে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু স্টেইনটা থেকে যাবে, সেটা তুমি পরবর্তীকালে ইউজ করতে গেলে প্রবলেম হবে। তো শুধু আমি কুসংস্কারের ক্ষেত্রে বলবো না, হাইজেনিক ভাবেও দেখতে পাবো, মানে হাইজেনিক্যালিও তোমরা দেখো আর কি ব্যাপারটা, আমি যেটা বলার চেষ্টা করছি। যেটা পূর্বাশা, মানে পূর্বাশার মনেও ওই টেন্ডেন্সিটাই ছিল যে বেকার বেকার দাগ ফাগ লেগে থাকবে। তো কে আছে, ধুতে তো গেছে, ধুতে যাওয়ার পর না দেখি পূর্বাশা আসছে না। ওর মা গিয়ে আবিষ্কার করে যে ওখানে তো ও চিৎপাটাং হয়ে মানে পুরো অজ্ঞান বেহুশ। তো ওকে ধরাধরি করে বাবা মা মিলে নিয়ে আসছে। তোর বাবা ওকে বকাবকি, মাকে বকাবকি করছে, মেয়েটা যখন ধুতে গেছিল তুমি কেন দাঁড়ালে না, হ্যাঁ, তুমি তো ওখানে দাঁড়িয়ে দেখতেই পারতেন, তুমি নাই ধুতে পারতে, মেয়েটা যে ধুচ্ছে এত রাতে গিয়ে, তুমি তো দাঁড়িয়ে দেখতে পারতে। তখন বলছে আমি না বুঝতে পারিনি, আমি রান্না করে কাজ করছিলাম, কোন ফাঁকে দিয়ে ধুতে চলে গেছিল, মানে ওর মা বলছে আর কি, আর ওর বাবা ওকে বকাবকি করছে, অথচ বাবাও তো দাঁড়াতে পারতো, তাই না? তো যাই হোক, আহ কথা বললেই কথা বাড়ে, ঝগড়া বাড়ে, তাই তো, তাই পূর্বাশার মা বুদ্ধিমতী ছিলেন, চুপ করে গেছে। তো ওকে যখন হোশে আনানো হয় তখন বলছে যে এই কি হয়েছে, তুই এরকম করে, শরীর কি অস্বস্তি লাগছিল, শরীর খারাপ লাগছিল তাই অজ্ঞান হয়ে পড়ে গেছিস? বলছে মা আমাকে না থাপ্পড় দিয়েছে। বলছে কে থাপ্পড় দিয়েছে? বলছে জানি না। বলছে মানে? বলছে আমি কাপড় ধুচ্ছি ধুচ্ছি, যেমন জাস্ট এরকম করে উঠেছে, মনে হচ্ছে কি ঠাটিয়ে কেউ গালে থাপ্পড় মেরেছে। আর মারার সঙ্গে সঙ্গে আমি যেমন আমার শরীর সব কেমন যেন হালকা হয়ে গেছে, আর আমি কখন পড়ে গেছি বলতে পারি না। এতক্ষণে লক্ষ্য করলো ঠিক ঠিক মেয়ের গায়ে গালে কিন্তু তোমার 4 আঙ্গুল, হ্যাঁ, 5টা নয়, 4 আঙ্গুলের কিন্তু পুরোপুরি স্পষ্ট দাগ। বলছে কে থাপ্পড় মেরেছে তুই জানিস না? বলছে আমি কাউকে দেখিনি। ওর মা তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, যেন জাস্ট পিরিয়ডস হয়েছে। তো মানে তখন আর কি যা যা হাতের কাছে ছিল, শস্য হোক, মানে ঠাকুরের জল হোক, ওকে ছিটিয়ে ফিটিয়ে দিয়েছে। তো এখন মানে ওই যেই নতুন বাড়িতে গেছে, ওই বাড়ির যে বয়োজ্যেষ্ঠা ছিলেন ওই মাসিমার সঙ্গে, ওর পূর্বাশা ঠাম্মি ডাকতেন, ওর মা মাসিমা ডাকতো, মাসিমার সাথে সব বললেন। তো মাসিমা বলছে যে না, 5 দিন না হলে তোকে কোনো বাড়িতে ঝাড়াতেও নিয়ে যাওয়া যাবে না, কি করা যায়? তো মাসিমা কিছু কিছু রেমেডি দিলেন, যে তুমি না সবসময় ঠাকুরের নাম চালিয়ে রেখো, ধূপকাঠি ইয়ে করে দিও, পারলে ওকে না বাইরে মানে কয়েকদিন যাতে স্কুল টুল না যায়। তো যাই হোক, ও যেদিন ইনসিডেন্টটা হয় ফ্রাইডে ছিল, স্যাটারডে সানডে, তারপরে 2 দিন স্কুল যাবে না, কিরকম লাগে না, এইগুলির জন্য থোড়ি না স্কুল কেউ বাদ দেয়। তখন তিয়া মানে পূর্বাশার মা ওকে পুরোপুরি ভাবে বলছে যে দেখ, তোর যদি কিছু হয়ে যায়, তুই নিজেই দেখেছিস কি জোরে থাপ্পড় দিয়েছে, বলে ঠলে 2 দিন মেয়েকে যেতে দেয়নি। তো 5 দিন হওয়ার পর যখন ওঝা বাড়ি নিয়ে যায়, তো ওঝা বাড়ি বলছে যে মানে অ্যাট্রাকশন, ঠিক আছে, অ্যাট্রাকশনে ওর কাছে আসতে চেয়েছিল, ও হয়তো বুঝতে পারেনি, ওর উপস্থিতি প্রকাশ করার জন্য ওই নাকি গালের মধ্যে ঠাটিয়ে চড় মেরেছে, সো দ্যাট তুমি রিয়েলাইজ করো যে আমি আছি তোমার পাশে। অ্যান্ড তখন তিয়াশাকে ওই ওঝাও বলে দিয়েছে যে তুমি তো এখন দেখো তোমার নতুন নতুন মানে সবকিছুই নতুন নতুন, তুমি একটা নতুন জীবনে প্রবেশ করবে, যৌবন আসতে চলেছে, এই সময় অ্যাট্রাকশন, যেমন দেখো ওই সময় হয় না যে খুব সুন্দর একটা পিরিয়ড, যেখানে অ্যাট্রাকশন, ইনফ্যাচুয়েশন, ভালোবাসা করা নারে। তো যেমন মানে মানুষ আকৃষ্ট হয় ছেলের প্রতি মেয়ে, মেয়ের প্রতি ছেলে, ঠিক তেমনই ওরাও কিন্তু আকৃষ্ট হয়, হ্যাঁ। ওর জন্য বলেছে যে ডিউরিং এই সময় তুমি কিন্তু এরকম রাত বিরাতে আর যাবে না। তো তিয়াশা তো মানে সরি পূর্বাশা তো শিক্ষা পেয়েই গেল, এবং পূর্বাশা বলেছে তারপর থেকে অবশ্য আর যায়নি। আর ওরকম কোনো কিছু আর মেহসুসও করিনি, আমি অনুভবও করিনি, যদিও ওই বাড়িতে আমরা আজ অনেক বছরই হলো থাকছি আর কি, মানে এখনো ওই বাড়িতেই আছি। তো এই ছিল, ছোট হোক বড় হোক, আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। ভূতের থাপ্পড় খেয়েছে মানে পূর্বাশা, সত্যি এটা সারা জীবন মনে থাকবে। অ্যান্ড অনেক রকমের হিতে বিপরীত হতে পারতো, ভগবানের অশেষ কৃপা যে ওর কিছু হয়নি। তো থ্যাংক ইউ সো মাচ পূর্বাশা এরকম একটা ঘটনা আমাকে পাঠানোর জন্য। তো তোমরাও পাঠাতে থাকো ছোট বড় বড় ইউনিক বা অন্য কোথাও থেকে না শোনা ঘটনা, পাঠালে ডেফিনেটলি এখানে শেয়ার করা হয়। তো চলো আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।